এই কদিনের অভিজ্ঞতা অনুযায়ী ভারতের সম্পর্কে একটা সুষ্ঠু ওয়ার্কিং রিলেশন তৈরি হওয়ার ক্ষেত্রে কি আমরা এগোতে পেরেছি? আমরা বরাবরই তো চেষ্টা করছি ভারতের বিভিন্ন পর্যায়ে সম্পর্ক তোলা এবং তাদের কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরা। প্রথমবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আলাপ করলো, উনি ফোন করেছিলেন, ফোনে যেদিন আলাপ করলো উনি অভিযোগ করলেন যে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ইত্যাদি। তা বললাম যে এটা অতিরঞ্জিত কতগুলো সংবাদ আপনার কাছে যাচ্ছে, কাজে এটা আপনি বিশ্বাস করেন না। যদি আপনি প্রকৃত তথ্য জানতে চান, আপনি আপনাদের সাংবাদিকদের পাঠান, এখানে আসুক, তারা দেখুক, দেখে রিপোর্ট করুক। কাজেই আমাদের তথ্যগুলো যদি আস্থায় আনতে না চান তাহলে এটি প্রকৃত পরিস্থিতি। পরবর্তীতে অনেকে এসেছিলেন, ভারতীয় সাংবাদিক এখানে এসছেন, সেগুলো তারা রিপোর্ট করেছে। আমরা চেষ্টা করছি যাতে করে অতিরঞ্জন থেকে বাঁচা যায়। কিন্তু কিছু সংবাদ আছে এগুলো কোনো অতিরঞ্জনের বিষয় না, এটা একবারে গাঁজাখুরি কতগুলো কথা দিয়ে যাচ্ছে, ওটা তারে সামনে দেখাই দিলেও হবে না। তো সেরকম তারা চলছে, নানা রকম আজগুবি সংবাদ দিচ্ছে। তো পরবর্তীতে যখন তাদের সঙ্গে আলাপ হয় তখন এবার তাদের পররাষ্ট্র সচিব যখন আসলেন তখন বললাম যে এরকম কেন হচ্ছে। তো বললো যে ওটা আমাদের সরকারের বিষয় না, সরকারের মধ্যে জড়িত না, এগুলো মিডিয়ার বিষয়, এগুলো আমাদের আওতার বাইরে। কাজে সরকার এটার থেকে দূরে সরলো, সেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। একদিন সরকার এটার মধ্যে জড়িত ছিল বলে অনেকটা প্রকাশ করছিল, এখন সরকার বলছে এটা আমাদের না, কাজেই এটা হয়ে গেল। আমরাও চেষ্টা করছি এখন আমাদের তথ্যগুলো তাদের কাছে দেওয়ার জন্য। ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্টরা যখন আসে, সব সাংবাদিকরা আসে, তারা করে। এখন মনে হয় ইন্টারন্যাশনাল কাভারেজ ইত্যাদির কারণে অত বেশি জুত করতে পারছে না, দিচ্ছে এখনো খবর দিচ্ছে, উল্টাপাল্টা খবর দিচ্ছে, কিন্তু জুত করতে পারছে না, যেহেতু আন্তর্জাতিক যারা সাংবাদিক আছেন তারা এগুলো রিপোর্ট করছেন। আগে বলছিল যে এটা ইসলামিস্ট একটা অভ্যুত্থান হয়েছে, এটা তালেবানদের হাতে চলে গেছে ইত্যাদি। এখন পত্রপত্রিকায় যখন ইন্টারন্যাশনাল কাগজপত্র যখন আসছে, তো ওখানেও তারা সুবিধা করতে পারছে না ওরকম বলে। কিছু কাগজে দেখালো এখানে তাদের ক্যাবিনেটের মধ্যে কারা কারা আছে, তাদের যে পরিচিতি দিল, কেউ বিশ্বাস করবে না যে এটা ইসলামিস্টের গোষ্ঠীর একটা অন্যরকম। কাজে ওখানে ফেলেও দিতে পারছে না। কাজে যতই তারা করুক না কেন, এই ধরনের যে প্রপাগান্ডা যেগুলো ছিল, প্রচারণা যেটা ছিল, সেটা আগের থেকে অনেক কমেছে। তাতে সব রকমের প্রচারণা বন্ধ হয়ে গেছে এটা বলবো না, একটা প্রচারণা আছেই। এটা রাষ্ট্রের দিক থেকে কোনো হস্টিলিটিস কি টের পান আপনি? না, আমাদের যে রাষ্ট্রীয় দিক থেকে কোনো হস্টিলিটি নাই। আমাদের তো এই যে বললাম, তারা পরিষ্কারভাবে বললো যে এটার সঙ্গে আমাদের কিছু না, আমাদের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। আমরা আমাদের বক্তব্যের মধ্যে এগুলো নাই। এবং আমরা বলছি যে আমাদের সম্পর্ক খুব গভীর সম্পর্ক হতে হবে এবং ঘনিষ্ঠ সম্পর্ক হতে হবে, এবং এটা আমরা এখন মেঘ জমেছে, মেঘটা কাটিয়ে উঠতে হবে। এটা বলছে মেঘটা কাটানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে, উভয় পক্ষে সেটা আমরা চেষ্টা করি। মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়ার জন্য আপনার সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবার একটা উদ্যোগ গ্রহণ করেছে, অফিসিয়ালি চিঠি দিয়েছেন আপনারা। আপনার ধারণা রিজনেবল টাইম বলে কতদিনের মধ্যে উত্তর আশা করেন? আমার কোনো ধারণা নেই এগুলো কতদিন সময় লাগতে পারে। আপনার ফরেন মিনিস্ট্রি নিশ্চয়ই আপনাকে না, এখনো জিজ্ঞেস করেনি কতদিন লাগবে। আমরা প্রক্রিয়া শুরু করেছি, এখন দেখবো তারা কি জবাব দেয়, তারা জবাব দিচ্ছে কিনা, এটা ফলো আপ করবো। ডেফিনেটলি একটা গতি নেবে এটা। কতদিন অনুমান করে আপনারা আবার চিঠি দিবেন? এটা একটা সময়, এটা মাসখানিক বলেন, আমরা ফলো আপ করবো, দেখেন কি হয়। আমরা আর একটু পশ্চিমে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ভালো সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ইন্ডিয়ান বর্ন 7 জন মন্ত্রী আছে বলে শোনা যায়। আপনার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে। তাদের এই সম্পর্ক কি আমাদের দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন? হতে পারে, কারণ এত ঘনিষ্ঠতা থাকলে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে, তার একটা প্রভাব তো হতেই পারে এটা, এবং ইতিমধ্যে তার প্রভাবের কিছু নমুনা আমরা দেখেছি।
কাজে আমরা দেখছি এটা কোন দিকে যায়, এবং ভারতীয় বংশোদ্ভূত হলেই যে সেই ভারতের সঙ্গে যুক্ত থাকবে এমন কোনো কথা নাই। সে হয়তো আমাদের দিকে বেশি মনোযোগ দিতে পারে। আমরা দেখছি সেগুলো কিভাবে আমরা বার করতে পারি যে কারা কারা আমাদের দিকে সহানুভূতিশীল হবে, কিভাবে আমরা তাদের সহানুভূতিটা পেতে পারি। নতুন সরকারের সঙ্গে সম্পর্কটা কিভাবে গড়ে তোলা যায়। পুরনো সরকারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল, ভালো সম্পর্ক ছিল। নতুন সরকারের সঙ্গে সেটা আমরা একই রকম ভালো সম্পর্ক করার জন্য চেষ্টা করব। আপনারা শুনলেন যে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কি বললেন। ওনাকে যে সাংবাদিক প্রশ্ন করলেন যে ভারতের সাথে বর্তমান কীরকম সম্পর্ক চলছে, যার জন্য তিনি কিন্তু বললেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওনাকে ফোন করেছিলেন, এবং ফোন করার প্রথম কারণটাই তিনি বললেন যে উনি অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদী ফোনে যে সেখানে বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন করা হচ্ছে বা সনাতনী হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে সেই প্রসঙ্গেই ফোন করেছিলেন। এবং পরিষ্কার বোঝা গেল ডক্টর ইউনূসের কথায় যে নরেন্দ্র মোদী এক প্রকার অভিযোগে করেছিলেন। তিনি বললেন যে আমাকে ফোন করেছিলেন, হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে এরকম একটা অভিযোগ করেছিলেন তিনি। তো এই ভিডিওটা আমি বলবো তাদের জন্যে যারা এখনও বলে যাচ্ছেন যে বাংলাদেশে সাধারণ সনাতনী হিন্দুদের উপর যে এত অত্যাচার হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানে ধর্ষণ পর্যন্ত করা হচ্ছে, পূজা আটকানো হচ্ছে, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। তো এর জন্য শুধু একজনকেই দেখি যারা চিল্লাচ্ছে, সে হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এটা আজকে প্রমাণ হয়ে গেল এবং সবারই ভুল ভেঙে যাবে হয়তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন, যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস তিনি কিন্তু স্বয়ং নিজেই বললেন সাক্ষাৎকারে যে ভারতের প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, শুধু ফোন না অভিযোগ করেছিলেন যে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের দেশ এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি সবারই খবর নেন এবং সবারই খবর রাখেন। এবার থাকলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যখন পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা হিসেবে এরকম কাজকর্ম করে যাচ্ছেন সনাতনীদের জন্য, তো বাংলাদেশের সনাতনীদের জন্য তিনি কি করে চুপ থাকেন। এবং আমি এই প্রধান উপদেষ্টা যে ডক্টর ইউনূস এনার এই সাক্ষাৎকারের ভিডিওটি আমি দেখলাম, ওনার নামেও আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক কেস ছিল ওনার উপর। তিনি আগস্টে আসার পরে গদিতে বসার আগে ওনার আগে অনেক কেস ছিল। সাক্ষাৎকারে ওনাকে জিজ্ঞাসা হলো যে আপনি তো জেল যাত্রায়, যদি আজকে এই জায়গায় আপনি বসে না থাকতেন বা আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে হয়তো এতদিন আপনাকে জেলে থাকতে হতো। তিনি কিন্তু বললেন, কিন্তু আপনি ক্ষমতায় আসার পরে একে একে করে আপনার সব কেস কিন্তু উঠে গেল, কি বলবেন আপনি। তিনি বললেন আইনের পথেই গেল, সব কেস উঠে গেল। তো এটাই হচ্ছে সেখানকার কারণ। কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে কথা বলেছিলেন, আমি দেখলাম বা শুনলাম কথাটি, যে তিনি বলেছিলেন বা বললেন যে আমি ভাবলাম এই বোধহয় আমাকে জেলে যেতে হবে, এই বোধহয় জেলে যেতে হবে। এবং আমি বসে বসে ভাবছিলাম, ভালো করে গুরুত্বপূর্ণ কথা, আমি বসে বসে ভাবছিলাম যে আমি এখন কোন দেশে যাব, কোন দেশে গিয়ে বসবাস করব। তো সেই সূত্রে কিছুদিন আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে একজন মেয়ে ছেলে, একজন নারী, তিনি সম্ভবত হয়তো বাংলাদেশের বাসিন্দা কিন্তু বাইরে থাকেন, তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশে এত উস্কানি কিসের হচ্ছে, এত যুদ্ধ কেন বলছেন মৌলবীরা, কেন বলছেন? কারণ যুদ্ধ লাগলেই ইউনূস তো যুদ্ধ লাগিয়ে দিয়ে পালাবে, কারণ তিনি বাইরের সিটিজেনশিপ আছে বাইরের।
এবং সেই কথাটাই কিন্তু আবারও মিলে গেল। আজকের এই সাক্ষাৎকারে তিনি কিন্তু বলছেন, ভিডিওতে আমরা শুনলাম, যদিও সেই ভিডিওটা আমি এখানে দেইনি, প্রয়োজন হলে আমি সেটাও আপনাদের শোনাবো আরেকটা ভিডিও করে, যে তিনি পরিষ্কার বললেন যে আমি কোন দেশে যাব ভাবছিলাম বসে বসে, কিন্তু তারপরে আগস্টের সময় যে এই ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল, সেই আন্দোলনের পরে তারপরে তো তিনিই বসে গেলেন। তো এই হচ্ছে কথা। এবং সম্ভবত আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী যে ফোন করে অভিযোগ করেছিলেন, ওনাকে কিন্তু বলা হয়েছিল যে বেশিরভাগ এগুলো মিডিয়া, সোশ্যাল মিডিয়া নাকি ফেক খবর ছড়াচ্ছে এবং কিছু সংবাদ মাধ্যম। তিনি বলেছিলেন যে সরকারি লোক যাতে সেখানে পাঠিয়ে দেওয়া হোক, তিনি নাকি তদন্ত করে আসবেন। কিন্তু সেখানে সরকারি লোকও গিয়েছিল ভারতবর্ষ থেকে, এবং ওনাকে জিজ্ঞাসাও করা হয়েছিল যে আপনাদের ভারতবর্ষে এরকম ফেক খবর ছড়ানো হচ্ছে। তিনি বলছেন এটা সোশ্যাল মিডিয়ার কাজ, তাদের সাথে আমাদের কোনো রিলেশন নেই। কি বলবেন তিনি? কারণ উনিও জানেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশে কি হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে আসতেছে। কিন্তু সরকার অস্বীকার করলে, সরকারিভাবে যদি কোনো দেখানো না হয়, সেটাতে কী তাৎপর্যপূর্ণ থাকতে পারে বলুন? তা না হলে এতদিন থেকে যে এত খবর ছড়াচ্ছে, এত লোকের কান্না লাইভ সোশ্যাল মিডিয়া থেকে, সেগুলো কি মিথ্যা হবে? এবং বাংলাদেশেরও তো অনেক মিডিয়া ভারতবর্ষ নিয়ে যে এত কুৎসা করছে, কিন্তু আমরা ইন্ডিয়াতে বসবাস করি, ভারতবাসী আমরা দেখতেছি ভারতবর্ষ থেকে এখন অবধি বাংলাদেশকে নিয়ে কড়া কিছু মন্তব্য করা হয়েছে বা পদক্ষেপ নেওয়া হয়েছে? হয়নি। শুধু বর্ডারে আলু পেঁয়াজটাই বন্ধ হয়েছে, যার জন্যে বাংলাদেশে কিন্তু কি অবস্থা সেটা আমরা সকলেই জানি, বিশেষ করে আমাদের থেকেও বাংলাদেশিরা যারা সাধারণ জনগণ। কিন্তু বাংলাদেশের বিশেষ করে ইসলামিক যারা নেতা, তারা তো চাচ্ছেন যে সেখানে ইসলামিক রাষ্ট্র হোক। তাদের কি এসবে আর খেয়াল আছে? তারা শুধু মজমা মেহফিল করছেন এবং সেখানে দিনের কথা না বলে সেখানে শুধু কি করে ইসলামিক সংগঠন তৈরি করা যায় এবং ইসলামিক দেশ বানানো যায় সেটা নিয়েই তারা বক্তৃতা, তাতেই যাতে তারা একত্রিত থাকে। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম, যে যারা ভাবেন যে আমাদের প্রধানমন্ত্রী তিনি এতদিনও কি করলেন বাংলাদেশ নিয়ে। হ্যাঁ, আমরা শুনেছি যে সেরকম কোনো বক্তব্য দেননি, কিন্তু তিনি যেটা করার সেটা ঠিকই করেছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন এবং সেই উপদেষ্টায় বলল যে অভিযোগ করা হয়েছে সনাতনীদের উপর অত্যাচারে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কি বলবেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আরও শেয়ার করবেন যাতে অন্য লোকও দেখে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।